জুলাই আন্দোলনের প্রতিটি দিনই ছিল ঘটনাবহুল। মূলত জুলাই আন্দোলন শুরু হলেও এই আন্দোলনের ভিত গড়ে দেয় আরও অনেক আগেই। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে 2018 সালের কোটা বাতিলের সরকারি সার্কুলারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রায়ের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। তারা 65% কোটা বাতিল করে নতুন নির্বাহী আদেশের দাবি জানায়। সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। হাইকোর্টের রায়ের প্রতিবাদে এদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। পরে ঈদুল আজহার ছুটিতে আন্দোলন সাময়িক বিরতি পড়ে। 24 দিনের বিরতি শেষে আবারও রাজপথে ফেরে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে নতুন নির্বাহী আদেশের দাবিতে বিক্ষোভ করে 4 জুলাই পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। ঢাকায় 1 ঘণ্টা শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে ঢাকা আরিচা মহাসড়কও অবরোধ করে। বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত না করায় কার্যত কোটা বাতিলের 2018 সালের সার্কুলার অকার্যকর হয়ে পড়ে। এতে সারা দেশের আন্দোলন আরও বেগ পায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশজুড়ে অবস্থান, বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। 7 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে 6 জুলাই নতুন কর্মসূচি দেওয়া হয়। চট্টগ্রাম, খুলনা হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে একই কর্মসূচি পালিত হয়। সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলা ব্লকেটের প্রথম দিনে রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, মিন্টু রোড সহ গুরুত্বপূর্ণ সড়ক এবং ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে। দিন শেষে সংসদে আইন পাশ করে সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের 1 দফা দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলা ব্লকেটে ঘণ্টার পর ঘণ্টা অচল হয়ে পড়া রাজধানী, একই সঙ্গে দেশ জুড়ে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রাজধানীর 11টি স্থানে অবরোধ, দেশের 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং 6টি সড়ক এবং 3টি রেলপথ অবরোধের কর্মসূচি পালন করা হয়। সড়ক ও রেলপথে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই দিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে। তবে শিক্ষার্থীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যায়। রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। ছাত্ররা ফুঁসে উঠছে, যে কোনো ভাবেই হোক আমরা আমাদের দাবি আদায় করে আনবো। স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকে আদালতের বিরুদ্ধে অবস্থান বলে মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রীও আন্দোলনকারীদের সীমা অতিক্রমের অভিযোগ তোলেন। অন্যদিকে শিক্ষার্থীরা রাজধানী ও মহাসড়কে অবরোধ অব্যাহত রাখে। শাহবাগে আবারও অবরোধ গড়ে তুলে শিক্ষার্থীরা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। ভিডিও ধারণ করা এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাও ঘটে। ছুটির দিনও আন্দোলন থামেনি। ঢাকার শাহবাগ এবং রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলনে মামলা দিয়ে আন্দোলন দমনের অভিযোগ তুলে পরের দিন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন, আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়। সন্ধ্যায় গণভবনে সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজাকারের সন্তান মন্তব্যে আন্দোলনের নতুন মোড় আনে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ছাত্রীদের হলের তালা ভেঙে অনেকে মিছিলে যোগ দেয়।
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4G নেটওয়ার্ক বন্ধ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় অন্তত 13 আন্দোলনকারী আহত হন। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় অন্তত 300 জন আহত হন এদিন। তার জবাব ছাত্রলীগ সহ তার জবাব তারাই দেয়। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজাকারের প্রেতাত্মাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। সন্ধ্যায় হেলমেটধারী ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে আহত শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, ফজলুল হক হল ও অমর 21 হলের নিয়ন্ত্রণ নেয়। রাজশাহী ও কুমিল্লাতেও হামলার ঘটনা ঘটে। যে কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করি? সারা দেশে সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়। আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে আন্দোলন নতুন মোড় নেয়। রাতে শিক্ষার্থীরা ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী ছাত্রলীগকে সরিয়ে দেয়। সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরদিন গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ডাক দেয়া হয়। বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে সরিয়ে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়। গায়েবানা জানাজায় বাধা দেয় পুলিশ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে স্বৈরাচার শেখ হাসিনা বিচার বিভাগের তদন্তের ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করতে বলেন। শিক্ষার্থীরা পরদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। অন্তত 29 জন নিহত হয় এদিন। আন্দোলনের প্রতীক হয়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। মীর মুগ্ধের মৃত্যুতে নাড়িয়ে দেয় পুরো দেশের মানুষকে। বিটিবি, সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইন্টারনেট বন্ধ এবং মেট্রো রেল চলাচল স্থগিত রাখা হয়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 47 জেলার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিজিবি মোতায়েন করা হয়। মধ্যরাতে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হয়। নরসিংদী কারাগার, মেট্রো স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনার হামলার ঘটনা ঘটে। মিরপুর 10, কাজীপাড়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়াবহ সংঘর্ষ হয়। ঢাকায় অন্তত 44 জন এবং দেশের বিভিন্ন জেলায় আরও বহু মানুষ নিহত হয়। শিক্ষক, সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারাও আন্দোলনে যোগ দেয়। রাজশাহীতে শিক্ষকরা প্রতিবাদ করেন। নরসিংদী কারাগার ভেঙে বন্দীদের মুক্ত করা হয়। রাতে সারা দেশে কারফিউ ও পূর্ণ ইন্টারনেট ব্ল্যাক আউট কার্যকর করে দেওয়া হয়। কারফিউর প্রথম দিনেই রাজধানী যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিন অন্তত 26 জন নিহত হয়। সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল রেখে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রয়োজনে এই কোটাটা বাতিল, পরিবর্তন করা। 48 ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই। সুপ্রিম কোর্ট কোটা মামলার চূড়ান্ত রায়ে 93% সরকারি চাকরি মেধার ভিত্তিতে উন্মুক্ত রাখার নির্দেশ দেয়। অবশিষ্ট কোটার মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য 5% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 2% সংরক্ষণ করা হয়। একই দিন 56 সমন্বয়কের যৌথ বিবৃতিতে আন্দোলন আরও জোরদারের আহ্বান জানানো হয়। তারা জানায়, কয়েকজন সমন্বয়কে তুলে নিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করলে 3 বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কারফিউ চলতে থাকে। শিবির প্ল্যান করেই তারা এসেছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। আগের দিনের সংঘর্ষে আহত আরও কয়েকজনের মৃত্যু হয় এদিন। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের রায়ের আলোকে কোটা সংস্কারের গেজেট অনুমোদন দেয়। একই সঙ্গে বিএনপি জামাতকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। গ্রেপ্তার অভিযানও অব্যাহত থাকে। সরকার নতুন কোটা সার্কুলার জারি করলেও আন্দোলনের সমন্বয়করা তা প্রত্যাখ্যান করে। কারফিউর মধ্যেও গ্রেপ্তার অভিযান চলতে থাকে। এদিকে ধাপে ধাপে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা শুরু হয়।
আন্তঃজেলা বাস, লঞ্চ চলাচল ও ব্রডব্যান্ড ইন্টারনেট আংশিক স্বাভাবিক করা হয়। 5 দিন নিখোঁজ থাকার পর সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের সন্ধান মেলে এদিন। পরে জানা যায় চোখ বেঁধে আটকে রাখা হয়েছিল তাদের এবং রাজধানীর বিভিন্ন স্থানে তাদের আলাদাভাবে ফেলে রেখে যায় স্বৈরাচারী বাহিনী। জাপা নেতা আন্দালিব রহমান পার্থ সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। জাতিসংঘ, অ্যামনেস্টি, যুক্তরাষ্ট্র ও কানাডা দমন অভিযান বন্ধের আহ্বান জানায়। শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে নাটকীয় কান্না করে জাতির সামনে। আন্দোলনের সমন্বয়করা জানায় সংসদে আইন না হওয়ায় কোটা সমস্যা স্থায়ী সমাধান হয়নি। দেশজুড়ে ব্লক রেড জোরদার করা হয়। শত শত মামলা ও হাজারো গ্রেপ্তারের মধ্যে ডিবি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আবারও তুলে নিয়ে যায়। জাতিসংঘ দমন অভিযান বন্ধ এবং পূর্ণ ইন্টারনেট পুনরুদ্ধারের আহ্বান জানায়। ডিবি আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয়। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা 9,000 ছাড়িয়ে যায়। 14টি পশ্চিমা দেশের কূটনৈতিক মিশন জবাবদিহির আহ্বান জানায়। শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে আবারও নাটক করে। সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাতে ডিবি কার্যালয় থেকে 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে বাইরে থাকা সমন্বয়করা দাবি করে অস্ত্রের মুখে জিম্মি করে ওই বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল। তারা অন্যান্যদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এদিকে মোবাইল ইন্টারনেট ফিরলেও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকে। সরকার প্রথমবারের মতো নিহতদের সংখ্যা প্রকাশ করে। ছাত্র নেতাদের মুক্তি না দেয়ায় দেশজুড়ে আবারও বিক্ষোভ শুরু হয়। সরকার জামাত শিবিরকে নিষিদ্ধের দাবি তোলে। ডিবিতে সমন্বয়কদের উপস্থাপন নিয়ে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে। জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করা। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণগ্রেপ্তার বন্ধ ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে সমাবেশ করে এবং আন্দোলনের প্রতি সংহতি জানায়। সরকার ঘোষিত শোক দিবস প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদ হিসেবে মুখে ও চোখে লাল ব্যান্ড পরে অনলাইন প্রচার কর্মসূচি ঘোষণা করা হয়। ফ্যাসিস্ট সরকারের সহিংসতার নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস পালন করলেও তা প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল ছবি লাল করে দেয় আন্দোলনের সমর্থকরা এবং রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। এ সময় 6 সমন্বয়ক তখনও ডিবি হেফাজতে ছিলেন। তাদের মুক্তি না দিলে এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শত শত শিক্ষার্থীরা। পুলিশের বাধার মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মৌন মিছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবেশ এবং শিশু হত্যার প্রতিবাদে অভিভাবকদের কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট নাগরিকরা প্রাণহানির দায় সরকারের উপর চাপায় শেখ হাসিনা বিচার বিভাগীয় তদন্তে বিদেশি সহায়তা নেয়ার কথা জানায়। একই সঙ্গে দেশজুড়ে গ্রেপ্তার অভিযানও চলতে থাকে। হত্যা, গণগ্রেপ্তার, গুম ও দমন পীড়নের প্রতিবাদে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস ও রাজপথে বিক্ষোভ শুরু হয়। ঢাকায় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্ট অভিমুখে মিছিল করলে বাংলাদেশ শিশু একাডেমির সামনে পুলিশ বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে। পরে দোয়েল চত্বরে নতুন করে সমাবেশ হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যোগ দেয়। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীদের কর্মসূচিতে বিএনপিপন্থী আইনজীবীরা সংহতি জানায়। অন্যদিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা পাল্টা মিছিল করে। আন্দোলন চলছে, চলবে। আমরা আইনজীবীরা আছি এবং আইনি সহায়তা দিতে আমরা সবাই বদ্ধপরিকর। যৌক্তিক দাবির সঙ্গে সবসময় সহমত পোষণ করি এবং ভবিষ্যতেও করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করলে 5 জনকে আটক করে পুলিশ। এদিন 13 দিন পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম আবার চালু হয়। সরকার জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও তাদের সহযোগী সংগঠনকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে। একই দিনে জাতিসংঘ বাংলাদেশের সহিংসতা তদন্তে স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাব দেয়। ডিবি হেফাজত থেকে মুক্তি পায় আন্দোলনের 6 সমন্বয়ক। তাদের মুক্তির পর দেশজুড়ে গণমিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিহতদের বিচারের দাবিতে আবারও উত্তাল হয়ে ওঠে রাজপথ। রাজধানীসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ, আবারও 2 জন নিহত হয়। আন্দোলনকারীরা 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। কয়েক ঘন্টার জন্য আবারও বন্ধ করে দেওয়া হয় ফেসবুক। মুক্তি পাওয়া 6 সমন্বয়ক জানায়, ডিবি কার্যালয়ে দেয়া কর্মসূচি প্রত্যাহারের বক্তব্য স্বেচ্ছায় ছিল না। এদিন চলমান মামলায় গ্রেপ্তার 78 এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পায়। একই দিন ইউনিসেফ জানায়, জুলাই আন্দোলনে অন্তত 32 শিশু নিহত হয়েছে। সংস্থা দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বানও জানায়। আন্দোলনের মোড় ঘুরে যায় 3 আগস্ট। কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেয়, সরকারের সঙ্গে আর কোনো সংলাপ নয়। শেখ হাসিনা পদত্যাগ এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে কর্মসূচি এগিয়ে নেওয়ার ঘোষণা আসে। শেখ হাসিনার সংলাপের প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। বিকেল 5:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে 1 দফা দাবি ঘোষণা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ, একই সঙ্গে 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এদিকে চট্টগ্রামের স্বৈরাচারী সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবন ও সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাজীপুরের শ্রীপুরে পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষে 1 জন নিহত হয়। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে সিলেটে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়। 4 আগস্ট আন্দোলনের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। ঢাকাসহ দেশের অন্তত 21 জেলায় 91 জন নিহত হয়। এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হয়। সারা দেশের প্রধান সড়ক অবরোধকে কেন্দ্র করে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও গুলির ঘটনা ঘটে। নতুন করে মোবাইল ইন্টারনেট বন্ধ করে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বৈরাচারী সরকার। এদিন শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দেয়। অন্যদিকে শিক্ষার্থীরা সরকার পতনের লক্ষ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ মেনে চলার আহ্বান জানায়। একই সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। 5 আগস্ট আন্দোলনের চূড়ান্ত দিন। কারফিউ অমান্য করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ ঢাকার পথে রওনা দেয়। মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীমুখী জনস্রোত তৈরি হয়। দুপুরের মধ্যেই আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবনের সামনে পৌঁছে যায়। নিজ দেশে বুক ভরে শ্বাস নেওয়ার উল্লাস। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেয় শেখ হাসিনা। পরে তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বিমানে ভারতে পালিয়ে যান এই ফ্যাসিস্ট। একই দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন এবং অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এরপর গণভবনে প্রবেশ করে জনতা। রাজধানী জুড়ে শুরু হয় উদযাপন। আনন্দে রাস্তায় নেমে আসে মুক্তিকামী মানুষ। সন্ধ্যায় বঙ্গভবনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতি দ্রুত সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয়। এই ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করে ছাত্র জনতা। পায় এক নতুন বাংলাদেশ। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।